আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছে, নিরাপদে আছে। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইসিসি অনলাইন কার্যক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, জীববিজ্ঞান বিষয়ক প্রভাষক। শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সাথে 19তম অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছি। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে হেপাটিক সাইজোগনি, যেটা ম্যালেরিয়ার জীবাণুর একটি জীবন চক্রের একটি অংশ। তাহলে প্রথমেই আপনাদেরকে জানাই, আমরা যে অধ্যায়টা শুরু করেছি অণুজীব অধ্যায়, যেখানে আমি অণুজীব অধ্যায়ের আরেকটি ক্লাস নিয়েছিলাম, যেখানে আমি ব্যাকটেরিয়া দ্বিভাজন প্রক্রিয়াটি আপনাদেরকে বুঝিয়েছিলাম। অণুজীব কি আপনারা জানেন। অণুজীব, অণু অর্থ ক্ষুদ্র, জীব হচ্ছে যাদের জীবন আছে। এই জীবগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, তাই এদেরকে অণুজীব বলা হয়। ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে এগুলোকে আমরা শনাক্ত করি। আপনাদের জীববিজ্ঞানের প্রথম পত্রে এই অণুজীব অধ্যায়ে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া জীবাণু সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সেখানে যে ক্রিটিক্যাল টপিকগুলো আছে সেগুলোই আমি ইউটিউব ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বুঝাবো। সেই ধারাবাহিকতায় আমি ব্যাকটেরিয়া দ্বিভাজন পড়িয়েছি, আজকে পড়াচ্ছি ম্যালেরিয়ার জীবাণুর জীবন চক্রের একটি অংশ। শিক্ষার্থীরা, তাহলে প্রথমে বলি ম্যালেরিয়া কি। ম্যালেরিয়া শব্দের অর্থ হচ্ছে দূষিত বায়ু। বিজ্ঞানী স্যার রোনাল্ড রস প্রথম ম্যালেরিয়া জীবাণু বহনকারী অ্যানোফিলিস মশকিকে উনি প্রমাণ করেন যে এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে এই ম্যালেরিয়ার জীবাণুটি বহন করে নিয়ে যান। অ্যানোফিলিস মশকি বা স্ত্রী মশকি, যেটা অ্যানোফিলিস, তাই ওনাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়। এই ম্যালেরিয়া জীবাণুর ক্ষেত্রে আমাদের এশিয়া মহাদেশে প্রায় 60টি প্রজাতি শনাক্ত করা হয় ম্যালেরিয়া জীবাণু বহনকারী অ্যানোফিলিস মশাদের। সেক্ষেত্রে ম্যালেরিয়া যে 4টি জীবাণু আমাদের দেশের ক্ষেত্রে অধিক গুরুত্ব বহন করে, সেগুলো হচ্ছে প্লাজমোডিয়াম ভাইরাস, প্লাজমোডিয়াম ওভেরি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরি। এই জীবাণুগুলো বিভিন্নভাবে মানবদেহকে আক্রান্ত করে বিভিন্ন জ্বরের সৃষ্টি করে। এই জ্বরগুলো নির্দিষ্ট সময় পর পর আসে, কোনোটি 48 ঘন্টা পরে, কোনোটি 72 ঘন্টা পর পরে এই জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার পরে জ্বর আসে মানবদেহে। ম্যালেরিয়া জীবাণু জীবন চক্রটিকে চালানোর জন্য শিক্ষার্থীরা মনোযোগী হবে, দুটি পোষকের প্রয়োজন। একটি হচ্ছে নির্ধারিত পোষক, আরেকটি হচ্ছে মাধ্যমিক পোষক। এই নির্ধারিত পোষক হচ্ছে, আবারও বলছি, ম্যালেরিয়ার জীবন চক্র সম্পূর্ণ হওয়ার জন্য দুটি পোষকের প্রয়োজন। একটি হচ্ছে নির্ধারিত পোষক, আরেকটি হচ্ছে মাধ্যমিক পোষক। মানুষ হচ্ছে মাধ্যমিক পোষক, অর্থাৎ মানুষের দেহ হচ্ছে মাধ্যমিক পোষক, আর নির্ধারিত পোষক হচ্ছে অ্যানোফিলিস মশকির দেহ। আর মাধ্যমিক পোষক অর্থাৎ মানব দেহের ক্ষেত্রে অ্যানোফিলিস মশা যে প্লাজমোডিয়াম ভাইরাস বা ম্যালেরিয়া জীবাণুগুলো বহন করে, মানব দেহে এই ক্ষেত্রে এখানে অযৌন জনন সম্পন্ন হয়। আর মশকির দেহে অর্থাৎ অ্যানোফিলিস মশকির দেহে ম্যালেরিয়া জীবাণু যৌন জনন সম্পন্ন করে। সেই ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্র সম্পন্ন করতে আমি আপনাদেরকে বলেছি যে মাধ্যমিক পোষক হচ্ছে মানুষ, আর অ্যানোফিলিস মশকি হচ্ছে নির্ধারিত পোষক। এই মাধ্যমিক পোষক মানুষে দু ধরনের বংশবৃদ্ধি ওদের ঘটে। একটি হলো যকৃত কোষে ঘটে একটি, আর একটি হচ্ছে লোহিত রক্তকণিকায় ঘটে। যকৃত কোষে যে বংশবৃদ্ধি ঘটে চক্রাকারে, সেটাকেই বলা হয় হেপাটিক সাইজোগনি। শিক্ষার্থীরা, আজকের আলোচ্য টপিকই হচ্ছে হেপাটিক সাইজোগনি। তাহলে আসুন শিক্ষার্থীরা, আমাদের কলেজ কর্তৃক নির্ধারিত বইটি সাথে নিয়ে বোর্ডে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা বইটির সাথে নিয়ে আমার সাথে মনোযোগী হবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আগে আপনাদেরকে মনোযোগ দিয়ে বুঝতে বলছি এই জন্য যে আমি চিহ্নিত চিত্রটা উঠিয়ে এনেছি। আমি চিহ্নিত চিত্রের পাশাপাশি আমি ব্যাখ্যাটা আপনাদেরকে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেব। সেই ক্ষেত্রে বইটি আপনাদের সামনে থাকলে আপনাদের বুঝতে সুবিধা হবে। শিক্ষার্থীরা, আসুন তাহলে মনোযোগী হই। অধ্যায় 4, যেটি হচ্ছে অণুজীব, আর আলোচ্য বিষয় হচ্ছে হেপাটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি অর্থ ম্যালেরিয়ার জীবাণু, আবারও বলছি, ম্যালেরিয়ার জীবাণু অ্যানোফিলিস মশকির লালার মাধ্যমে যখন মানবদেহে প্রবেশ করে, মানবদেহে প্রবেশের পরে এটি যখন মানবদেহের যকৃতকে আক্রান্ত করে, যকৃতের মধ্যে প্রবেশের পরে যে বংশানুক্রমে যে ঘটনাগুলো ঘটে সেগুলোকেই বলা হচ্ছে হেপাটিক সাইজোগনি। আবারও বলছি, হেপাটিক সাইজোগনি কি? অ্যানোফিলিস মশকির মাধ্যমে, আবার মনোযোগী হবেন আপনারা, অ্যানোফিলিস মশকির মাধ্যমে, মশকির লালার মাধ্যমে প্লাজমোডিয়ামের যে অর্থাৎ ম্যালেরিয়ার জীবাণুর যে
জীবাণু যখন মানবদেহে প্রবেশ করে এবং এটি যখন যকৃতকে আক্রান্ত করে, যকৃতে আক্রান্ত করার পরে যকৃতের মধ্যে যে বংশবৃদ্ধি ঘটে সেটাকে বলা হয় হেপাটিক সাইজোগনি। এই হেপাটিক সাইজোগনিকে দুটি পর্যায়ে ভাগ করা হয়, একটি হলো ফ্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর একটি হলো এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। আপনারা যদি মনোযোগী হন, আমি এখানে দুই ভাগ করে এনেছি, এটি হচ্ছে ফ্রি হেপাটিক সাইজোগনি আর একটি হলো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। আপনারা মনোযোগ দিলেন। প্রথমে বলেছিলাম যে ম্যালেরিয়ার জীবাণুটি অ্যানোফিলিস মশকির মাধ্যমে, অ্যানোফিলিস মশকির লালার মাধ্যমে মানবদেহকে যখন আক্রমণ করে, মানবদেহ থেকে এটি রক্তস্রোতের মাধ্যমে মানবদেহের যকৃতে প্রবেশ করে। এটি হচ্ছে যকৃত কোষ, মানবদেহের যকৃত কোষ। যকৃত কোষে যখন আক্রমণ করে সেই অবস্থায় মশকির লালা রসের মাধ্যমে যে জীবাণুটি প্রবেশ করে ওই দশাকে বলা হয় স্পোরোজয়েড। আবার যে শিক্ষার্থীরা দেখবেন এটি মাকু আকৃতির স্পোরোজয়েডের প্রবেশ, অর্থাৎ মাকু আকৃতির স্পোরোজয়েড অ্যানোফিলিস মশকির লালার মাধ্যমে মানবদেহে প্রবেশ করে এবং 30 থেকে 45 মিনিটের মধ্যে এটি রক্তস্রোতের মাধ্যমে যকৃতে এসে প্রবেশ করে, যকৃতকে আক্রমণ করে। এটি হচ্ছে যকৃত কোষ, এটি যকৃত কোষের নিউক্লিয়াস। এটি হচ্ছে স্পোরোজয়েডের প্রবেশ, অর্থাৎ স্পোরোজয়েড হচ্ছে যেটি অ্যানোফিলিস মশকির লালার মাধ্যমে ম্যালেরিয়ার জীবাণু, যেটাকে স্পোরোজয়েড বলা হচ্ছে, এটি যখন যকৃতকে আক্রমণ করে, এখানে 30 থেকে 45 মিনিট লিখেছি, অর্থাৎ মানবদেহে আক্রমণের 30 থেকে 45 মিনিটের মাধ্যমে রক্তস্রোতের মাধ্যমে এটি যকৃতে প্রবেশ করে। আর স্পোরোজয়েডটি দেখতে মাকু আকৃতির। এর পরবর্তী ধাপে শিক্ষার্থীরা মনোযোগ দিবেন, যখন এটি স্পোরোজয়েড যখন যকৃত কোষে প্রবেশ করে, এখানে প্রবেশ করে যকৃত কোষ থেকে খাদ্য গ্রহণ করে এটি স্ফীত হয়ে গোলাকৃতি ধারণ করে, যেটাকে বলা হয় ক্রিপ্টোজয়েড। আবারও বলছি, যকৃত কোষে স্পোরোজয়েড প্রবেশের পর যকৃত কোষ থেকে খাদ্য গ্রহণ করে গোলাকৃতি ধারণ করে, এটাকে বলা হয় ক্রিপ্টোজয়েড। এটি ছিল দ্বিতীয় ধাপ। এখানে নিউক্লিয়াসটি একটু ক্ষতবিক্ষত হয়ে গেছে। এবার আসলে তৃতীয় ধাপে এসে শিক্ষার্থীরা মনোযোগ দিবে, ক্রিপ্টোজয়েডগুলো অধিক পরিমাণে খাদ্য গ্রহণ করে বহু নিউক্লিয়াস যুক্ত একটি অবস্থা, গোলাকৃতি অবস্থা সৃষ্টি করে। এখানে বহু নিউক্লিয়াস, আপনারা যদি দেখেন মাঝখানে কালো কালো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, অসংখ্য নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি গোলাকৃতি ধারণ করে ক্রিপ্টোজয়েড, যেটাকে বলা হচ্ছে সাইজন্ট। আবার বলছি, এটাকে বলা হচ্ছে সাইজন্ট। এটি হচ্ছে যকৃত কোষ। যকৃত কোষ থেকে ক্রিপ্টোজয়েড খাদ্য গ্রহণ করে বিভাজিত হয়ে বহু নিউক্লিয়ার যুক্ত একটি আকৃতি সৃষ্টি করে, যেটি হচ্ছে সাইজন্ট। এটি হচ্ছে তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে এসে দেখুন শিক্ষার্থীরা, প্রত্যেকটি নিউক্লিয়াসের চারপাশে, এটি হচ্ছে নিউক্লিয়াস, প্রত্যেকটি নিউক্লিয়াসের চারপাশে প্লাজমা মেমব্রেন এবং কোষ সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হয়ে প্রত্যেকটি নিউক্লিয়াসের চারপাশে আবৃত হয় এবং সাইজনটি ক্রিপ্টোমেরোজয়েডে পরিণত হয়। সাইজন থেকে ক্রিপ্টোমেরোজয়েডে পরিণত হচ্ছে। শিক্ষার্থীরা মনোযোগী হবেন, আমি এখানে বলেছিলাম এটি ছিল ক্রিপ্টোজয়েড। পুনরায় খাদ্য গ্রহণ করে অসংখ্য নিউক্লিয়াস যুক্ত গোলাকৃতি ধারণ করে, যেটাকে বলা হচ্ছে সাইজন। পরবর্তী ধাপে এসে সাইজন আরো খাদ্য গ্রহণ করে এবং প্রত্যেকটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন দ্বারা যুক্ত হয়ে অসংখ্য নিউক্লিয়াস যুক্ত ক্রিপ্টোমেরোজয়েডে পরিণত হয়। এর পরবর্তী ধাপে, পঞ্চম ধাপে এসে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, ক্রিপ্টোমেরোজয়েডগুলো যকৃত কোষকে ভেঙে ফেলে, স্ফীত হয়ে যকৃত কোষ ফেটে যায় এবং ক্রিপ্টোমেরোজয়েডগুলো ভেঙে যকৃত কোষ থেকে বেরিয়ে আসে। এখানে লেখা আছে আক্রান্ত যকৃত কোষের ভাঙন, অর্থাৎ যে কোষটি প্রথমেই স্পোরোজয়েড আক্রমণ করেছিল সেটার ভিতরে এটি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে অসংখ্য নিউক্লিয়াস যুক্ত হয়ে ক্রিপ্টোমেরোজয়েড ভেঙে গিয়ে এগুলো যকৃতকে ভেঙে যকৃতে সাইনোসয়েডে চলে আসে। আবারও বলছি, যকৃত কোষকে ভেঙে যকৃতে সাইনোসয়েডে চলে আসে। এখানে ফ্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি শেষ হয়। আবারও বলছি, হেপাটিক সাইজোগনির যে দুটি অংশ, একটি হচ্ছে ফ্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর একটি হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই অংশটি ছিল ফ্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। ক্রিপ্টোমেরোজয়েড সৃষ্টি হওয়ার সাথে সাথে ফ্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি শেষ হয়। পরবর্তীতে এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো যকৃতকে ভেঙে বের হয়ে পুনরায় নতুন যকৃত কোষকে আক্রমণ করে, অর্থাৎ যকৃত তো অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত, ওই যকৃতেরই অন্য কোষকে আক্রমণ করছে। এই যকৃত কোষকে ভেঙে
যকৃতে সাইনোসয়েডে চলে আসে এবং সাইনোসয়েড থেকে পুনরায় আরেকটি যকৃত কোষকে আক্রমণ করে। যে অবস্থায় ছিল এটি, এখানেও ক্রিপ্টোম্যারোজয়েড ছিল, এখানেও ক্রিপ্টোম্যারোজয়েডই আছে। এটি ফ্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি শেষ করে আমরা এখানে পুনরায় এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি প্রক্রিয়া শুরু হয়েছে। তাহলে এই যকৃত কোষটাকে ভেঙে যকৃতে সাইনোসয়েডে চলে আসে এবং পুনরায় নতুন আরেকটি যকৃত কোষকে আক্রমণ করে ক্রিপ্টোম্যারোজয়েড। এই ক্রিপ্টোম্যারোজয়েড এখানে এসে যকৃত থেকে খাদ্য, পানি, বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান গ্রহণ করে পুনরায় থলি আকৃতি ধারণ করে এবং নিউক্লিয়াস বহু বিভাজনের মাধ্যমে পুনরায় সাইজন্টে পরিণত হয়। শিক্ষার্থীরা, ক্রিপ্টোম্যারোজয়েডগুলো আবারও বলছি, খাদ্য এবং বিভিন্ন ধরনের উপাদান গ্রহণ করে বহু নিউক্লিয়াস যুক্ত সাইজন্টে পরিণত হচ্ছে। আমরা যদি এখানে পঞ্চম ধাপটা ফ্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিকে শেষ করি, তাহলে এটি হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনির প্রথম ধাপ, এটি দ্বিতীয় ধাপ। সাইজন্ট পুনরায় সাইজন্টের ভিতরে যে নিউক্লিয়াসগুলো আছে এগুলো পুনরায় সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেনের সাহায্যে নিউক্লিয়াসের চারপাশে আবরণের সৃষ্টি হয় এবং এই সাইজন্টটি পুনরায় যকৃতকে ভেঙে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এই সাইজন্ট অবস্থা থেকে পুনরায় যে ম্যারোজয়েডগুলোকে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে মেটাক্রিপ্টোম্যারোজয়েড। শিক্ষার্থীরা, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, সাইজন্ট অবস্থার পরে প্রত্যেকটি নিউক্লিয়াসের চারপাশে, ক্ষুদ্র মাঝখানের অংশটি হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হয়ে কোষটি প্রস্তুত থাকে এবং কিছুক্ষণ পরে এটি ভেঙে যকৃত কোষ থেকে বের হয়ে আসে। যখন এই সাইজন্টের পরবর্তী এই ম্যারোজয়েডগুলোকে পাচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে মেটাক্রিপ্টোম্যারোজয়েড। এগুলো এর মধ্যে মেটাক্রিপ্টোম্যারোজয়েডের মধ্যে শিক্ষার্থীরা আপনারা মনোযোগী হবে, কিছু এই মেটাক্রিপ্টোম্যারোজয়েড দুটি ধরনের থাকে। একটি হলো মাইক্রো মেটাক্রিপ্টোম্যারোজয়েড আর একটি হচ্ছে ম্যাক্রো মেটাক্রিপ্টোম্যারোজয়েড। অর্থাৎ মাইক্রোগুলো হচ্ছে ক্ষুদ্রাকৃতি আর ম্যাক্রোগুলো হচ্ছে বড় আকৃতির। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, আমি প্রথমে বলেছি এটি একটি সাইক্লিক একটি ধাপ, অর্থাৎ চক্রাকারে এই প্রক্রিয়াটি চলে। এখান থেকে যখন যকৃত কোষটি ভেঙে দু ধরনের মেটাক্রিপ্টোজয়েড বের হবে, একটি হচ্ছে বড় আকৃতি যেটাকে বলা হচ্ছে ম্যাক্রো, আর একটি হচ্ছে ছোট আকৃতি ওটাকে বলা হচ্ছে মাইক্রো। মাইক্রো মেটাক্রিপ্টোম্যারোজয়েড সৃষ্টির সাথে সাথে হেপাটিক সাইজোগনি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা, আপনারা মনোযোগ দিয়ে বুঝবেন, আবারও বলছি, মেটাক্রিপ্টোম্যারোজয়েড সৃষ্টির সাথে সাথে হেপাটিক সাইজোগনি শেষ হয়ে যাবে। হেপাটিক সাইজোগনি শেষ হওয়ার এখানে যে মেটাক্রিপ্টোম্যারোজয়েড সৃষ্টি হয়েছিল তার মধ্যে দু ধরনের মেটাক্রিপ্টোম্যারোজয়েড রয়েছে, একটি হচ্ছে মাইক্রো আর একটি হচ্ছে ম্যাক্রো। মাইক্রো মেটাক্রিপ্টোজয়েডগুলো চলে যাবে রক্তস্রোতের মাধ্যমে লোহিত রক্তকণিকায়, আর ম্যাক্রো মেটাক্রিপ্টোজয়েডগুলো অর্থাৎ বড় আকৃতির মেটাক্রিপ্টোজয়েডগুলো পুনরায় আবার যকৃত কোষকে আক্রমণ করবে। এভাবে চক্রাকারে বংশবৃদ্ধি হবে, অর্থাৎ একটি যকৃত কোষকে ভেঙে বড় আকৃতির মেটাক্রিপ্টোম্যারোজয়েডগুলো পুনরায় অন্য যকৃত কোষকে আক্রমণ করবে, আর ছোট আকৃতির মেটাক্রিপ্টোম্যারোজয়েডগুলো লোহিত রক্তকণিকায় গিয়ে ওখানে বংশবৃদ্ধি করবে। আমি প্রথমেই বলেছিলাম যে অ্যানোফিলিস মশকি লালার মাধ্যমে এই স্পোরোজয়েড যকৃতে প্রবেশ করছে। যকৃতে এটির দুটি পর্যায়ের বংশবৃদ্ধি ঘটে, একটি বলা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর একটি ছিল এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই অংশটি হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক আর একটি হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। অর্থাৎ মেটাক্রিপ্টোম্যারোজয়েড সৃষ্টির মাধ্যমে হেপাটিক সাইজোগনি শেষ হচ্ছে এবং শুরু হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি, যেটি হলো লোহিত রক্তকণিকায় মশকি অর্থাৎ ম্যালেরিয়া জীবাণুর বংশবৃদ্ধি। শিক্ষার্থীরা, লোহিত রক্তকণিকা অর্থাৎ এরিথ্রোসাইটিক সাইজোগনির যে টপিকটা সেটা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আগামী ক্লাসে বুঝাবো। আজকে আমি আপনাদের হেপাটিক সাইজোগনি অর্থাৎ যকৃত কোষে ম্যালেরিয়ার জীবাণুর যে বংশবৃদ্ধি সেই প্রক্রিয়াটা আমি চিহ্নিত চিত্রের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। এটি বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে লাইভ ক্লাসে জানাবেন, আমি চেষ্টা করব পুনরায় আপনাদেরকে বিষয়টি আরেকবার বুঝিয়ে দিতে। শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করছি এই দুর্যোগকালীন সময়ে আপনাদের এই ইউটিউব এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের শিক্ষা কার্যক্রমকে সচল রাখতে। আপনারা ইউটিউব ক্লাসগুলো দেখবেন এবং লাইভ ক্লাস আমাদের সাথে যুক্ত হবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা উপকৃত হবেন। শেষ করছি আজকের ক্লাস, আগামী ক্লাসে দেখা হবে। সেই ক্লাসে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এরিথ্রোসাইটিক সাইজোগনি অর্থাৎ লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়ার জীবাণুর যে বংশবৃদ্ধি সেই টপিকটি আপনাদেরকে আমি বোঝাবো। সেই ক্লাসে আপনারা সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।